বেরিয়ে পড়ো নিজের পরিচয় গড়ো গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিমের সাথে। গুরুতর নাম কত রেডার? ভাই 1,30,000 টাকা, কিন্তু তো গরু বাইরে বেচবো না ভিতরে ঢিকায় বেচবো। গরু ফিট ফিট খাইতো, আরে ওই খাইতো ওইটা কই দেয়? তুই যে আরে ঢুকাইছস, আরে ঢুকানোর আগে যে গরু চেক করে লইতে হয় গরু সুস্থ আছে কিনা। হ্যাঁ, গরু সুস্থ আছে? সুস্থ আছে, হ্যাঁ আগে দেখে লইলা। সুস্থ আছে ভাই। না, গরু তো ঝামেলা আছে, তুই গরু লিয়ে বাইরে। ঠিক হচ্ছেন ভাই, আমি তো গরু ঠিকঠাক মতোই খাওয়াইছি, গরুর তো কোনো রোগ নেই। সত্তর ভাই কি করছে? আমিও তো বুঝতেছি না ভাই কি হলো। ওই কয়দিন আগে হুনুস নাই যে ফার্মে এক মুরগি বুবি করছে, সব মুরগি মরে গেছে, মানে বার্ড ফ্লু। ওরকম একটা রোগ গরুর ভিতরে ঢুকছে, মানে একটা গরু যদি কোনো জায়গায় আগে তাহলে আশেপাশে যত গরু আছে সব মরে যাবো। তোর গরুর ভিতরে ঝামেলা আছে, তুই গরু লিয়ে বাইরে যা। ভাই কইলাম না গরু কোনো সমস্যা নেই, ভিতরে ঢুকবেন দেন, ভিতরে ঢুকি পেয়েছি। তোর গরু যে অসুস্থ এটা কইছি হুনুস নাই, তুই গরু লিয়ে বাইরা। এই ডাক্তার সাহেব এদিকে আন। হোয়াট প্রবলেম? মালে ঝামেলা আছে? এই কাউ অনলি ডাই কি কইছে বুঝছস? কইছে এই গরু লয়ে অক্ষণ আটাতে মেরা, এই গরু আটার যাবো না। ভাই আমি তো মহা ঝামেলায় পড়ে যাবো, আমার কাছে তো টাকা পয়সাও নেই। অল্প স্বল্প যা দাম হয় দিয়ে ভিতরে ঢুকাই। আউট, গেট আউট হাট। কি কইছে বুঝছস? কইছে তোর গরু হাটে ঢুকাই, আর তোর গরু যদি কোনো জায়গায় হাগে সেই গোবরের গ্যাসে আশেপাশে যত গরু আছে সব অসুস্থ হয়ে যাও। তুই গরু রইলে অক্ষণ হাটেতে বেরোতে ভাই, আমি গরু কিনুম কি নাকি আমি পুলিশের কাছে যাবো, একটু পরে পুলিশ আইবো, পুলিশ তোমারে বানবো। তুমি গরু লিয়ে ভাই বাইরে তো বাইরে যা। ও ভাই আমি মহা ঝামেলা করে গেছি ভাই, আমি যে বাড়ি যাবো আমার কাছে একটা টাকা নেই ভাই। আপনার কাছে অনুনয় বিনয় করে ভাই কয়টা টাকা ভাড়ায় দেন, আমি যে বাড়ি যাবো আমার কাছে একটা টাকা। চিন্তার কোনো কারণ নাই, আমি আছি। কি হয়েছে? কাউটাই দিছি বাঁচবো না, বাঁচবো। তোমার মতো অসহায় ভাইদের পাশে আমি গরিবের রাজা রবিন হুড আছি। আপনি আবার অসুস্থ গরু কিনবেন, কখন কি সমস্যায় কখন যায়? হক পাও দাই। কোনো সমস্যা নাই ডাক্তার সাহেব, আপনি আপনারটা দেখেন, আমার বিষয় আমি দেখবো, কোনো অসুবিধা নেই। জানতো চলেন ভাই, আপনাকে খুব আপন আপন লাগতেছে, মনে হচ্ছে মেলা দিন এসছে না। বিপদের বন্ধু চেনাই লাগে। আচ্ছা ভাই, কততে ছাড়তে আসছিলেন? ভাই দাম তো চাচ্ছিলাম 1,30,000 টাকা, সবাই কত অসুস্থ, দেন একটু বাড়ায় টাড়ে আপনার যেটা মনে চায়। শুনছো না, বাঁচবেন। তারপর আমি দেন 30,000 টাকা দিলাম আপনাকে। কি দিচ্ছেন ভাই? এতে তো বেশি টাকার গরুকে আমি ফিডি খাওয়াইছি। তাইলে ভাই রাখেন, ট্রাক ভাড়া দিয়ে দিলাম, গরু নিয়ে ফেরত চলে যান। ভালো একটা দিন দেখা জবাই দিয়া নিজে খেয়ে মরে যায়। ভাই গ্রামের মানুষ তো, বড় রোগ বালাই সম্বন্ধে এত কিছু বুঝি না, আর কয়টা টাকা বাড়ায় দেন। এই যে সরলতার সুবিধা নিতেছেন এখন ভাই, দাও আরো 5,000 টাকা ওরে বাড়াই দিয়ে দাও। ওই রশিদের কত নিল গরুটা? 35। 5,000 বেশি দিয়ে আইলি। বাটপারি করতে আসি নাই, ব্যবসা করি, আমি বিজনেস মানুষ।
তোর হুদা 5,000 টাকা না দিলে তুই কইতি বেশি ডাক্তার আমি কইলি বেশি, আমি আল্লাহ ঘাস খাওয়া সবকিছুই বেশি। তুই পানি লয়ে যা, আমি ভাত হোটেল দেখায় আসি। ভাই ওই হোটেল ভাবি নোর রান্না ঠুটে। এই তুই আর ইংলিশ মারাবি না, তোর ইংলিশ শুনলে আমার মেজাজ খারাপ হয়। ওই তুই জানোস না ওর যে দম্পত্য কলহ চলে? তুই বেশি জানোস। কথা কইস না, ফোন আইছে। হ্যালো, 20 মিনিটের মধ্যে তুই বাসায় আসবি। কেন কি হইছে? উল্টা প্রশ্ন আমার পছন্দ না। হাট রাই কেমনে আসবো? ওই তুই বাসায় আসবি না আমি হাটে আসবো? মেজাজ খারাপ করিস না পূর্ণিমা, 20 মিনিটের মধ্যেই বাড়ি যেতে পারবো না। আমার এতে কমপক্ষে আধা ঘন্টা লাগবে। এর চেয়ে 1 সেকেন্ড বেশি সময় যেতে না লাগে, তাড়াতাড়ি তুই বাসায় আয়। জীবনে যত ভালো কাজ করিস, বিয়ার মতো ভালো কাজ করিস না। জীবন যে কোন সময় গরুর গোবরে যাবো তেরো ভাবি না। ভেরি স্যাড। হ্যাঁ আমি কি কোনো ভুল করছি? সেইটা তোর বউরে জিজ্ঞেস কর। আব্বার গতিবিধি দেখে কি মনে হচ্ছে? আমি কিছুই বুঝতেছি না, সব মাথার উপরে দিয়ে যাইতেছি। খাড়িয়ে খাড়িয়ে মা ছেলে মিলে আমাকে নিয়ে ঘুচুর মুচুর করা বন্ধ করো। জবাব দিয়ে তার জন্য রেডি থাকেন। আরে উল্টাপাল্টা কথা ভাবিস না পূর্ণিমা। তোরে নিয়া ঈদের পরের দিন বিমানে কইরা কক্সবাজার যামু ফ্যামিলি ট্যুর, ওটাই কইতাছিলাম না? মিছা কথা, এই কথা কখন কইছস? দেখছো 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 তোমার পোলা সবসময় আমার লাগে এমন করে মিছা কথাটি কয়। এই নিজের স্বামীর মিথ্যা অপবাদ দিবি না। আমি এই জীবনে তোর সাথে এক বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলি না, কারণ আই লাভ ইউ। আসসালামু আলাইকুম। মামা একদম ঠিক সময় আসছেন। দেন আপনার ভাগ্নির আচরণটা দেখেন খালি। মামারে আমি ডাকছি। তুই মামারে কি কইছস? কি কইছি? তোরে আমি মাস্টারের মতো শাসন করি? আমার লিগা তোর জীবন অতিষ্ঠ হয়ে গেছে? আমারে বিয়া করার পর তোর জীবন গরুর গোবরের মতো হয়ে গেছে? কইছস এসব? আল্লাহ রি ডাক রাহাম যা কথা দূর। পূর্ণিমা আমি কইতে যাবো তোমার বিয়া করা বউ, তোমার সাথে আমি সুখে আছি। মামাই মিথ্যা কথা না বলে সি। এতে শাম কখনো মিথ্যা বলে না। কইছস কেন? কেন কইছস? জবাব দে। চাঁদ মামা তো অন্যায় কিছু বলে নাই আম্মাজান। আপনি আমার সামনে হিংস্র দৃষ্টিতে তাকে জিজ্ঞাসা করতেছেন। হিংস্রতা দিয়ে সংসার হয় না আম্মাজান, সংসার হয় সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে। বাঘের দৃষ্টিতে সংসার টিকে না, সংসার থেকে হরিণের দৃষ্টিতে। প্রত্যেকদিন আপনাদের কেওয়াজ মেটানোর জন্য আসা আমার জন্য অসম্মানজনক। থাক মামা, ছোট মানুষ, বাদ দাও, আমি শিখাই নিব। ভিতরে সর, ভিতরে সর, আমি যাই ওর লাগে। এতে শাম আগের চাইতে তোমার বুদ্ধি খুলছে, সংলাপ ভালো ছিল। আপা আসেন, আমার কাছে একদম দেশি গরু আছে বুঝছেন? এই যে দেখেন। ম্যাডাম কাপ সি গরু দেশি কাউ। এই আপা সবগুলো আমগো, একটাও মেডিসিন খাওয়াই বড় করি নাই, ঘাস আর ভুসি খাওয়াই বড় করছি, বুঝতে পারছেন? ম্যাডাম কোনটা কোনটা দেখ। আমরা অনলি একটাই পারচেজ করব। পার্সেল, পার্সেলের ব্যবস্থা আছে। আপনার দরজা বন্ধ গরু পৌঁছায় যাব। আর কোনটা নেবেন কোন? আম্মু এই গরুটা কিন্তু অনেক সুন্দর, চলো আমরা এই গরুটা নিই। সাদা কালো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। প্রাইস? আপা বেশি না, 2,05,000। 10,500। কি? 10,500। আপা এই হাটে একটা ছাগল বিক্রি হয় 1.5 লাখ টাকা, আপনি গরুর দাম করতেছেন 10,500। আপনি ভুল জায়গায় গেছেন পা, এই দামে গরু পাইবেন না পা। আম্মু আর 200 টাকা বাড়াও। ঠিক আছে, আমার মেয়ে বলছে তাই বাড়াইলাম। 10,700। 10,700 উপরে 1 টাকাও দিব না। আপা এটা তো 3 পিসের দোকান না, আপনি ভুল জায়গায় আইছেন, এটা গরুর হাট। আপনি ভুলে মনে হয় এখানে আয় বলছেন। ম্যাডাম আর শান্তির বাড়ান যায় না? ঠিক আছে, 13,000 এটাই লাস্ট, আর 1 টাকাও বাড়বে না। দিবেন? এই আপা
আপনার কাছে আমরা গরু বেচুন না, আপনারা জানতো বাইরে গিয়ে একটা ফার্মের মুরগির দোকানে যান, একটা বড় দেখে ফার্মের মুরগি কিনুন। আপনি গরুর দাম কইতেছেন 13,000 টাকা। বেচুন না। এই, আপনি এইভাবে কথা বলেন কেন? হ্যাঁ, সমস্যা কি আপনার? ভালোভাবে কথা বলতে পারেন না? কাস্টমারের সাথে মানুষ এইভাবে কথা বলে? আই আই এই কি হইছে কারণ জানা দেখেন না ভাইয়া, আমরা গরু কিনতে আসছি আর এই লোকটা কি বেয়াদবের মতো কথা বলতেছে। আরে আপনারা গরু কিনতে আসবেন কেন? আপনারা কিনবেন নায়ক। কি? ওই দেখেন মুরালি কিং। আসেন কাছ থেকে দেখবেন, আসেন আসেন দেখেন, এই যে মুরালি কিং একটা নায়ক গরু। চেহারা দেখেন কি টসটসা, টোকা দিলে লাল হয়ে যাবে। আইকনিক গরু, টাইট ফিগার, পুরা স্মার্ট একখান গরু। 1 কোটি টাকা দিল এই গরু আমি কাউরে দিলাম। এই গরুর একটা সম্মান আছে। লন্ডনের রানী এই গরুর ফার্স্ট চয়েস। ইন্টারনেটে সার্চ দেন না, লন্ডন রানী লাইক কাউ মুরালি কিং, দেন পাইবেন। আম্মু, গরুটা কিন্তু এক্সিলেন্ট, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আচ্ছা ভাইয়া, এই গরুটাকে আমরা নিতে পারবো? কেন নিতে পারবেন না? কিন্তু এই গরু শুধু টাকা দিয়ে নেওয়া যায় না। এই গরু যেমন স্মার্ট, যারা এই গরু নেবে তাদেরও স্মার্ট হতে হবে, তাইলে তার কাছে আমি গরু দিব না। যদি এই হাটে কেউ কিনতে পারে শুধু আপনারাই পারবে। প্রাইস প্রাইস কারণ এই গরু কিন্তু শুধু টাকা না, সাথে রূপ লাবণ্য লাগবে, যেটা আপনারা ভরপুর আছেন মাশাআল্লাহ। ভাই, কিছে গতকাল যে গুলশানেরা পাইলো, এই যে গরুটা পছন্দ করে গেল। এখন তো একত্রে বেশি সুন্দর, অ্যাডভান্স করে গেছে গরুটা। এখন তুমি সৌন্দর্য বুঝো না, তুমি সাইডে যাও। 5 লাখ। 5 লাখ তো বেশি হয়ে গেল না? যে ফোনও দিছে আপাই, দিলে গরুটা হেরাই দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তার লাইনে রাখো, আমি কথা বলতেছি। এই দেখেন আপু, টাকা দিয়ে তো আপনারা গরু নিতেছেন না, নিতেছেন লোকের সম্মান। মুরালি কিংয়ের সামনে রেখে যখন টিকটকে নাচানাচি করবেন, যেই পরিমাণ ভিউয়ার লাইক আসবে, আর শুধু সেইটা না, এবারে সম্মানী গরু নিয়ে স্যারের কাছে রাখলে স্যার সারপ্রাইজ হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, টেক আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, কার্ড না ক্যাশ? ক্যাশ? অবশ্যই দেন। এই গরুটা পার্সেল দেওয়ার ব্যবস্থা করো। গুলশান না বনানি? বাড্ডা বাড্ডা। আচ্ছা বাড্ডা এই গুলশানের পাশে। দিয়ে দাও, এত মনে করবো না। পূর্ণিমা, তোরে না বলছি পয় পরিষ্কার থাকতে? আর তোরে কে বলছে এই ময়লার মধ্যে বইসা মুরগির খোপের মধ্যে হাত ঢুকায় মুরগির গু সুদ্ধা ডিম বাইর করতে? বেগম চাচি, আমি এখন তোর শাশুড়ি হই। আরে আম্মা, তোমার না হয় সুতিবাই রোগ আছে, এটা তোমার সমস্যা, কিন্তু তুমি তোমার সমস্যাটা আমার উপর চাপাই দিতে পারো না। মা, আমি পয় পরিষ্কার থাকতে বলতেছি, এটা কি আমার সমস্যা? এটা তো শুধু সমস্যা না, এটা হইতেছে বেশি বেশি। আর তোমার এই বেশি বেশির কারণে আজকে আমার মামার জীবনটাও নষ্ট হয়ে গেছে। আমার কারণে? হ্যাঁ অবশ্যই। এই যে দেখো, তুমি আমার মামার সাথে ব্রেকআপ করে ফেলাইলা। আমার মামা ব্রেকআপের পরে এখন পর্যন্ত কোনো বিয়েই করলো না। আর তুমি বিয়া তো করলে, এত বড় একটা পোলা হয়ে গেছে, পোলার ঘরে বউ এখন তোমার সামনে দাঁড়ায় কথা কইতেছে, কয়দিন পরে নাতি নতুন লিয়া ফুটবল খেলবা। আর আমার মামা বিয়াও করলো না, কারো কথা কল্পনাও করতে পারে না। আরে আমার মামাটা রাস্তায় রাস্তায় কেমনে ঘুরে বেড়ায়, সব হয়েছে তোমার এই সুস্থি ভাইয়ের কারণে। এটা একটু ঠিক করার চেষ্টা করো। আমি চললাম এতেশাম। কোথায়? আমার বাবার পছন্দের পাত্র রুস্তমকেই আমি বিবাহ করব। ঘর বাঁধিয়া উড়ে যেও না, এই পরাণে ঘর বাঁধিয়া উড়ে যেও না, এই পরাণে ঘর বাঁধিয়া উড়ে যেও না, পাখি উড়ে যায় উড়ে যায় উড়ে যায়, হীরা মন পাখি আমার হীরা মন পাখি, এই পরাণে ঘর বাঁধিয়া উড়ে যেও না, এই পরাণে ঘর বাঁধিয়া উড়ে যেও না। বেগম, তোমার জন্য 2টা পেঁপে নিয়ে আসছি, গ্রহণ করো। সকালবেলায় না লাল শাক আর ফুলকপি গ্রহণ করলাম, এখন আবার এই পাকা পেঁপে গ্রহণ করতে হবে কেন? এই জন্য গ্রহণ করবা, পেঁপে তোমার পছন্দ।
সেইটা তুমি মনে রাখছো? সেইটা কি ভোলা যায়? তুমি যখন টিয়া পাখির মতো পাকা পেঁপে খাইতা, আমি চায়ে চায়ে দেখতাম, মনে হয়তো স্বর্গের অপ্সরা পেঁপে খাইতেছে। রাখবো তোকে সারা জীবন অন্তরে অন্তরে। রাখবো তোকে সারা জীবন অন্তরে অন্তরে। ও মাখবো তোকে তুই নয়। চলো একটা পেঁপে খাইটা দুইজন মিলা 50-50 করে খাই। এতে শাম, এই পাকা পেঁপে নিয়ে এক্ষুনি বিদায় হও। পূর্ণিমা, মা জননী, আরে মামা কি এই যে 2টা পাকা পেঁপে আনছি, নাও। পেঁপে নিয়ে আসছো? পেঁপে তো পছন্দ করি না মামা। শোনো, অপছন্দের জিনিসও মাঝে মধ্যে খাইতে হয়, খাইতে খাইতে পছন্দ হয়ে যায়। নাও। সেটা না হয় নিলাম। শুনো মামা, ভালো হয়েছে আইসো। দেশি মুরগি বসাইছি জাল জাল করে, কি যে মজা হয়েছে, খাইয়া যাও। খাওয়ার হুকুম নাই, যাওয়ার হুকুম হয়েছে। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, তুমি কি মামুনি কিছু কইছো? পূর্ণিমা, পেঁপে 2টা কাইটা নিয়ে আসো, দুইজন 50-50 খাই। যাও। না 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 না। ভাই গরুর ট্রাক নো কামিং। ইংলিশ মারাবি না, খুব বিরক্ত লাগে তোর কিন্তু, মাথা ধইরা যায়। আরে ভাই সারাটা দিন ইংরেজিতে কথা কস, তুই ইংরেজি হয়ে যেতেছ, বাংলায় কথা কত। আইবো ট্রাক আসবো, গরু নামবো, তখন ধরু। ভাই আমাকে চিনতে পারি? আরে ভাই, তোমার অসুস্থ গরু নিয়ে যে বিপদে আছি আমি, এই গরু তো কেউ নিবার চায় না। ভাই মনে আছে গতবারও আপনারা আমার কাছ থেকে গরু কিনেছিলেন, কিন্তু এবার আপনারা দেখে আমি চিনতেই পারিনি যে আপনারা সেই চক্র। ভাই আপনি ডাক্তার সাজিয়েছিলেন, আমি বুঝতেই পারিনি। কি বলো, গতবারও তোমার থেকে গরু নিয়েছিলাম নাকি? ও ভাই, ভাই আমি খুবই গরিব মানুষ ভাই, আমি আপনাকে গরুর টাকাটা দিয়ে দিচ্ছি, আপনি আমার গরুটা ফেরত দিয়ে দেন। ফ্রিতে নিছি, টাকা দিছি না? এবার এটাতে যে বাড়তি টাকা পাবো, এটা আমার লাভ, কারণ আমি বিজনেস, বুঝছো? যাও ভাই আর দেখ, আমার এই গরু ছাড়া আর কিছুই নেই ভাই, আমি টাকাটা দিয়ে দিচ্ছি আপনাকে। এই গো আউট, নো ডিস্টার্ব। ওই তোর গরু বিজনেস করতে গেছিস, হ্যাঁ গেছে মানে গরু বেচে ধরা খাইছিস, এবার আবার গরু লই আইছিস। তোর গরু বিজনেস আমরা করতে গেছিস, তোর লগে এটা হয় উচিত। যা তুই বাড়িতে যা, বাড়ি থেকে অন্য বিজনেস কর, যা। ভাই দেন না ভাই। বুঝছো যাইবো না, আমরা যাই, চল ট্রাক আইলে দিতে মারলো ভাই। কয়টা বাজে? 2টা 7। তোর আমি কয়বার ফোন দিচ্ছি, ফোন ধরছ নাই কেন? আরে আজকে তো হাট জমজমাট ছিল, কোন হাতানোর সুযোগ পাই নাই। তোর কাছে হাট বড় না বউ বড়? কিসের মধ্যে কি? হাটে গরু, ঘরে বউ, হাট হাটের জায়গায়, বউ বউয়ের জায়গায়। আজকা থেকে তোর গরু দালালি বন্ধ। এই তোর না কিছু দালালি বলবি না, ইট ইজ ব্রোকার, সম্মান দিয়ে কথা বল। সেটা আবার কি? সেটা আমার বিজনেস নাম, বুঝছস? আর বলবি না। আজকে থেকে তোর এই বিজনেস বন্ধ। কালকে সকাল থেকে তুই মামার ভাতের হোটেলে যা চাকরি করবি। আমি একজন বিজনেস মানুষ, আমি ভাতের হোটেলে চাকরি করবো কেন? আমার অপরাধ কি? বাট তোর অপরাধ যদি তোর চোখে আঙ্গুল দিয়েও কই, তুই তাও বুঝবি না। তোর অপরাধ হইলো মাঝ রাইতে বাড়ি ফিরস। তাই বিজনেস বাণিজ্য করবো না? সারা জীবন তো আমি এভাবেই চলছি। তো সারা জীবন তো এমনিই চলতি, আমারে বিয়া করছিস কে? তোরে বিয়া করছি কারণ আই লাভ ইউ, এই জন্য। একবার বুঝার চেষ্টা কর পূর্ণিমা। পূর্ণিমা,
আজকাল মতো মাফ করে দে। দে তো সেগুলোই তো করতেছি, সবসময় তো খালি মাফই করি আমি। আজকাও একটু মাফ কর। আচ্ছা আয়, হাত মুখ ধুয়ে আয়, আমি চুলায় খাওয়ান গরম করতেছি। আয় খাবি। ও তুই এমনি ঘুরে গেলি কে? আয় খাবি তো, কইলাম তো আজকে মাফ করে দিছি। আয়। আম্মা খাইয়া আসি। খাইয়া আসছস মানে? তাহলে আমি রাঁধছি কাল লিগা, রাত 2টার 7 পর্যন্ত আমি কাল লিগা অপেক্ষা করতেছি খাউন লইয়া। এই খাউনটি খাইবো কেডা? বাজান কষ্ট মষ্ট করে আছে একটা খাই ফেলা। টিন টিন করতেছে খাওন দিয়া, গোলাপ তো খাইছি, আর একটু খাইলে বমি করে তুমি। তাহলে বমি কর, তুই বমি করে ভাষায় ফেল। সারা রাত পইরা আছে, আমি পরিষ্কার করব। তাও আমার রান্ধন তোর খায়া তারপর ঘুমাইতে হইব। আয়। আমি তোমার পোলা না? যখন বিয়ে করার জন্য ফালাইতেছিলাম তখন আমার ঠেকাও নাই কেন? ঠেকাইলে তো তুই বাদের মেয়েই থাকতি। বাপে জ্বালা, ঘরে জ্বালা, জ্বালার জ্বালার মধ্যে আছি শালা। কান্না পাইতেছে। Glow and Lovely Serum Cream. বেরিয়ে পড়ো, নিজের পরিচয় গড়ো। বাবা, গরুর মতো চাবাইতেছস কেন? মনে হইতেছে গরুর মতো জাবর কাটতেছস। কি না, গরুর সাথে থাকতে থাকতে গরু হয়ে যেতেছস। পারবি কেমনে? পেট ভরে বাইরে থেকে খাই আইছস, এখন তো পারবি না। এটা তো মাত্র শুরু। এত ভাত রাঁধছি, এটা খাইবো কেডা? সব তো তোর লেগেই রাখছি। তো বমি কর, তোর তো নিষেধ করি নাই। তোরে তো আমি পারমিশন দিছি, তুই বমি করতে পারবি। খা। কি করবি না? মনে থাকবো? বুঝিস? আচ্ছা যা, আজকে মাফ করে দিলাম। তুমি খাইছো? না খাইবি? খামু না হন। এই যে জমিদার, উঠেন, সকাল হইছে, নাস্তা করবেন, উঠেন। ওঠ, তোর না উঠতে কইছি, ওঠ। আরে ওই শুনোস না, তোর উঠতে কইতাছি যে, ওঠ। জ্বালাইস না মানে? আমি তো তোর লেগে রান্নাম, নাস্তা বানাইলাম, এগুলো তো ঠান্ডা হয়ে যাইবো। গরম গরম নাস্তা আছে, তুই খা, তারপর ঘুমা। ঘুম পালায় আমি তো নাস্তা খাওয়ার লেগে কেন নাস্তা খাবো? হ্যাঁ খাবি, তাহলে তো নাস্তা ঠান্ডা হয়ে যাবো। তোর লেগে বানাইছি না আমি। চলো। কি রে? আরে বাপরে, আমার গুইরা গেলি? তোর তো সাহস কম না? ওই, তোর উঠতে কইছি না? ওঠ। দেখ আমার নাস্তা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খবর আছে তোর। ওই ওঠ। উঠবো না। দেখ, তুই যদি এখন না উঠোস, আমি কিন্তু তোর মুখের মধ্যে পানি ঢেলে দেব। উঠবি না? 1 2। এই যে শুরু হয়ে গেছে তোকে সকাল সকাল ঝগড়া না? আচ্ছা তোরা কি ঝগড়া ছাড়া থাকতে পারস না? তোরা কি শান্তি চাস না? আম্মা দেখো তোমার পোলাই, আমি নাস্তা বানাইছি, গরম গরম নাস্তা, ওই নাকি খাইবো না, কেমনে পড়ে পড়ে ঘুমাইতেছে। আমি কিন্তু মুখের মধ্যে পানি ঢেলা দিমু। ওই মুখের মধ্যে পানি ঢেলা দিমু কিন্তু। তুই আমার চিনোস না? আমি তো চিনি। হ্যাঁ। আমতাছি তারা। তা খুশি তাই করতে। আমি এনে ঘুমাও, এমনি ঘুমাও। বেগম, সাদ আর পূর্ণিমা যেভাবে ঝগড়া
ঝগড়াঝাটি করতেছে তাদের মধ্যেকার সম্পর্ক তো খুব শিগগির তিতে হয়ে যাব। এতে শ্যাম, তুমি তোমার ভাগ্নি পূর্ণিমাকে বোঝাও, সে অত্যাধিক বদমেজাজি। ভুল বললা বেগম, পূর্ণিমা বদমেজাজি না, সে চঞ্চল। পোলাপানরে লেকচার দিলে হইব না, অগরে শিখাইতে হইব, দেখাইতে হইব। তারা অনুকরণ প্রিয়, অগরে প্র্যাকটিক্যাল দেখাইতে হইব। সহজ করে বলো। একটা সুখী দম্পতি দেখে তারা শিক্ষা নিব, যৌবন কাল হইতে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত কেমনে প্রেম করতে হয়, কেমনে ভালোবাসতে হয়, কেমনে সংসার করতে হয়। মরার আগে আই লাভ ইউ কইতে কইতে কেমনে কোপ ধরে যেতে হয়। এমন আদর্শ দম্পতি কোথায় পাওয়া যাবে? নিজের দিকে তাকায় দেখো বেগম, আমার দিকে তাকায় দেখো। আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না? খচ্চর বেটা, আমি কই কি আর বুঝে কি? না 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 বদমেজ বেটা। লোকে আমি তো ভালো কথাই কইছি। স্যার কাম ভালো করো স্যার, কাম। নায়ক করু, সম্ভ্রান্ত করু, কাউটাই দিছিস। সালাকি করার জায়গা বাসটা না। স্যার আমাকে 2 বার ঠকাইছে। কি কয় অঙ্ক, তোর শাস্তি কি হবে তুই ক, নিজেই ক। আমি এখন আমি সবার টাকা ফিরে দিচ্ছি ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার টাকা ফিরে দিই বাবা। আমি আপনার টাকা কয়েকটা দিন সময় দেন, আমি দিই। আমার বাড়ি হয়েছে ওই হোটেলের ওই পাশে, ওই হোটেলের মালিক আমার মামা। তোর বাড়ি ঘর, তোর বাপের নাম, তোর নাম, তোর দাদার নাম, 14 গোষ্ঠী আমি জানি। আপা টেনশন করেন না, ও পালাতে পারবো না। দিয়ে দিন এবার টাকা পয়সা। ওই দাঁড়া যাচ্ছে, দাঁড়া ভাই মাফ করে দেবেন, টাকা রেডি করে দিয়ে দেবো। টেনশন করেন না, টাকা পাবেন, জান আপনারা। বুড়ো, ওই পূর্ণিমা, ওই তোরা কতদিন কইছি যে বিছনার উপরে এইভাবে কাপড় চোপড় রাখবি না? কাপড়গুলো রাখছি ধোয়ার লিগা। ধোয়ার লিগা রাখছিস, বিছনার উপরে কে বালতিতে রাখবি? দেখ আমার গা গিন গিন করতেছে। আরে আম্মা, ওইটা তো তোমার বিছনায় রাখি নাই, আমার বিছনার উপর রাখছি। এগুলো নিয়ে তোমার তো মাথা ব্যথা কে? আচ্ছা রাগিস না তো, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবো গা। তো যে পর্যন্ত আমার অভ্যাস না হয় সেই পর্যন্ত তুমি একটু সহ্য করো। এই পূর্ণিমা, তুই আমারে তুই করস, আমার অসম্মান করে কথা কস, ওটা মাইনে নিলাম। কিন্তু আমার মাল্লায় খারাপ ব্যবহার করস কে? আরে দেখছো আম্মা, আমি নাকি তোমার লগে খারাপ ব্যবহার করছি? কি কর, তোর মাথা মনে গরমে আছে? যা মাথায় পানি দাও। তোর নিমু আমি, ভুলে যাইস না আমি কে। আমি আগের চাঁদ নাই, আমি তোর স্বামী। বিয়ার আগে যা করছস ভুলে গেছি, বিয়ার পরে তোর অনেক সুযোগ দিছি, তুই পাল্টাস নাই। আজকা থেকে আমারে যদি আরেকবার তুই আদেশ দিছস, জোরে গলায় কথা কইছ, তোর খবর আছে। আমার কথায় উঠবি, আমার কথায় বসবি। দেখছো আম্মা, দেখছো এই গরুর দালালি করতে যে কাল লাগে জানি কি হইছে, হে রাগ আমার উপর। দালালি কি? আমি ব্যবসা করে খাই। এই তুই এটা কি করলি সাদ? হ্যাঁ, পূর্ণিমা তোর বউ, সে একজন নারী, একজন নারীর গায়ে তুই হাত তুললি? তোর কি আমি এই অমানুষ বানাইছি? একটা জন্য
আগে সব ভালো লাগে, বিয়ের পরে সব খারাপ। বিয়ের আগে প্রেম উতলে ওঠে, বিয়ের পরে ফাক্কা ফাইজলামি জবাব দিতে হইব। টুটি চিপ্পা ধরো। বেগম, 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 উপরে আল্লাহ আর নিচে তোমার শাড়ির আসল দেখা আমার ভাগ্নির সাথে তোমার পোলার বিয়ে দিছিলাম। তুমি থাকতে, সেই তুমি থাকতে আমার ভাগ্নির উপর নির্যাতন করা হইলো। মামা আমি ভুল করে ফেলছি। ভুল না, অপরাধ করছো। ভুল আর অপরাধ এক না। আমার ভাগ্নিটা চঞ্চল, তার চঞ্চলতা দেখেই তুমি তার প্রেমে পড়ছিলা বিয়ার আগে। বিয়ার পরে তার চঞ্চলতা ভালো লাগতেছে না। হে তেশাম, আমি লজ্জিত, আমি দুঃখ প্রকাশ করতেছি। আমার ছেলে অনুতপ্ত। হে তেশাম, আমার ঘরের বউ ঘরে ফিরে আসার সহায়তা করো। বেগম, তোমার অনুরোধ আমি কেমনে ফেলবো? তুমি দুঃখ পাইছো যেটা, আমিও দুঃখ পেলাম। তুমি দুঃখ পাইছো, আমি দুঃখ পাইছি, আমার ভাগ্নি দুঃখ পাইছে। দুঃখে দুঃখে তো বাইরে বেরিয়ে শুরু হয়ে গেল। আমি এখন কি করব? মামা আমি পূর্ণিমার পাও ধরে মাফ চেতে চাই। আপনি সাক্ষাতের ব্যবস্থা করে দেন। মামা আপনিও তো একজন প্রেমিক, দিল তো জানেন প্রেম হারানোর যন্ত্রণা কি। আমি পূর্ণিমারে হারাইতে চাই না, ওরে বিনা করতে চাই। হাত ছাড়ো, চোখে পানি আসছে, মুছতে দাও। সাদ, তারে কানতে দাও। কানতে দাও। বন্ধু আর আচরণে আগুন লাগলো মনে, হইলাম হতবাক। পূর্ণিমারও চাঁদে আমার লাইগা গেছে দাগ। অন্তর ভাইঙ্গা চৌচির আমার কলিজা দুই ভাগ। তারে ছাড়া কাটে না রাত, কাটে না রে দিন। বুক পিঞ্জরায় অচিন ব্যথা করে রে চিনচিন। তারে ছাড়া কাটে না রাত, কাটে না রে দিন। বুক পিঞ্জরায় অচিন ব্যথা করে রে চিনচিন। এমন কেন প্রেমের ধরন, হয় না কেন আমার মরণ। পূর্ণিমা, নিজের ভুলে এ পূর্ণিমা, কি হয়েছে? চোখে দারুণ রাত। মামা ওর একটু কন্যা মাফ করে দিতে। মামা, ওরে কও আমি ওরে মাফ করবো না। ওর এখান থেকে চলে যেতে কও, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। মামা আমি যেমন থাকবো। কপালে মনে হয় যাওয়াই লেখা আছে। কলিজা দুই ভাগ।
বিবেচনা করা যায় না। আল্লাহ পাক ক্ষমাশীলরে পছন্দ করেন জননী। জননী, তোমার মনটা যে কাঁদতেছে সেটা আমি বুঝতে পারতেছি। জিদ ধরে থাকো না জননী। তোমার মনে চাইতেছে চাঁদের কাছে ছুটে যাইতে। মনে যেটা চায়, মনে যা করে শান্তি পায়, মানুষের সেটাই করা উচিত। জিদটা ভুলে যাও, চাঁদের কাছে ছুটে যাও, আপোষ করে ফেলাও। চাঁদ তোমার লেগে কাঁদতেছে, তুমি গেলে চাঁদ আসলে শান্তি পাবো, জন্মের শান্তি। জিদ ধরে থাকো না জননী। জিদ মানুষকে কষ্ট দেয়। তোমারে আমাকে একটা গল্প কই। আমার আর বেগমের যখন প্রেম, উথাল পাথাল প্রেম, তখন একবার তার লগে রাগ হয়েছিলাম। আমিও রাগ করছি, সে রাগ করছে। দুইজনেরই জিদ সমান সমান। তোমার মতো না, তোমার যেরকম জিদ বেশি, চাঁদের সেরকম জিদ নাই। বেগম জিদ করে আমার লগে কথা কয় না, দেখা করে না। আমিও জিদ করে তার লগে দেখা করি না, কথা কই না। কিন্তু থাক পারতে পারি না, বুক তো ফাইটে যায়। বুক ফাইটে যায় আমার, বুক ফাইটে যায় বেগমের। তারপরে একদিন আমি রওনা দিলাম, সব জিদ বাদ, বেগমের লগে দেখা করতে। আমি রওনা দিছি, বেগমও রওনা দিছে আমার লগে দেখা করতে। রাখবো তোকে সারা জীবন অন্তরে অন্তরে। আমি থমকে গেছি, বেগমও থমকে গেছে। দুইজন মুখামুখি, সে কথা কয় না, আমিও কথা কই না। কি কম বুঝবো পারতেছিলাম না। তারপর তারপর আল্লাহর ইশারায় শত পথ পেরিয়ে শেষে মন ফিরল ঘাটে সে। শত পথ পেরিয়ে শেষে মন ফিরল ঘাটে সে। সুখের মাঝে লাগছে সবই ঘর। এই তো শাম, তোমার মানসা ঠিক আছে? অবশ্যই ভাঙছে, অসুবিধা নাই। তোমার রাগ ভাঙছে। কান্দো না ইন্তেশাম, আমি তোমার সেবা যত্নের দায়িত্ব নিলাম। তারপর সব রাগ শেষ। এক কথা কই, আমি কথা কই, মিলামিশা একাকার। জননী, আমি যা কইলাম শোনো। জিদ ধরে থাকো না, যাও চাঁদের কাছে যাও, আত্মাটারে শান্তি দাও। কিরে, তুই বলে আত্মহত্যা করতে পারিসস? আত্মহত্যার টাইম কি পিছাই দিছস? না, বিষের দোকান বন্ধ। ও ঠিক আছে, তাহলে চল ঘুমাবি। ঘুমের থেকে ওইটাই বিষটা খাইস। যে জীবনে পূর্ণিমা নাই, সেই জীবনে ঘুমায় লাভ কি? তো এই জীবন থেকে পূর্ণিমা খেদায়া অমাবস্যাটা কেন আজকে? মা, তোমরা যাও, আমার আর একটু কষ্ট পাইতে দাও।
একলা একলা কষ্ট কর না, আমারে কষ্ট দিতেছস কে? উমা, আমি এই মাঝরাইতে নাইট গার্ড হইয়া তোমারে খুঁজে বেড়াইতাছি, আবার কও কেমনে না? উঠবি নাকি ইটা মারমু? ভাই গো বাসা এর অনেক মশা। পূর্ণিমা, এইখানে আসো, মুরব্বীদের মাঝখানে আসো। আম্মাজান আসেন। আসো মা, আসো। পূর্ণিমা, এই যে তুমি চঞ্চল একটা মেয়ে, সারা ঘর বাড়ি প্রজাপতির মতো সুইটা বেড়াও, এটা আমার খুব পছন্দ। আমারও পছন্দ। এই যে তুমি আমার ছেলের জন্য সকালবেলা নাস্তা বানায়া তারে উঠানোর জন্য চিৎকার চেঁচামেচি করো, সেইটা আমার খুবই পছন্দ। এটা আমার বেশি পছন্দ। এই যে তুমি মাঝরাত্রিতে নিজে না খায়া আমার ছেলের জন্য খাওয়ার জন্য অপেক্ষা করো, তারে খাওয়ানোর জন্য চিৎকার চেঁচামেচি করো, সেটা আমার অত্যাধিক পছন্দ। হয় না? মা, তুমি যেমন আছো এমনই আমার খুব পছন্দের মানুষ তুমি। বেগম, পূর্ণিমারে তুমি যে অনেক পছন্দ করো, এই জন্য আমিও তোমারে অনেক পছন্দ করি। অপ্রাসঙ্গিক কথা এখানে না বলাই ভালো। আমরা প্রাসঙ্গিক কথা বলি। ব্যাগ গুছাই না কেন? ব্যাগ কম গুছাবে। মা, আমার ঘর কিন্তু এখন শূন্য। তুমি যেই দিন আমার ঘরে পা দিছো সেই দিন ঘর ছিল আমার পূর্ণ। আমি তো মা শূন্য ঘরে আর থাকতে পারতেছি না। মা গো, ব্যাগ গোছাও, আমার ঘর পূর্ণ করো, যাও। তবে একটা কথা আছে, স্যার, এহতেশাম এবং পূর্ণিমার সামনে আমার কাছে ওয়াদা করতে হবে, তুমি ইহ জীবনে পূর্ণিমার সাথে কোনো প্রকার চিৎকার চেঁচামেচি করতে পারবে না। গায়ে হাত তুলে তো দূরের কথা, আমি রাজি। একটা ফুলের টুকাও দিতে পারবে আমি না। রাজি। পূর্ণিমা, যাও মা, ব্যাগ গোছাও। আমি যাইতে পারি, তবে আমার একটা কিন্তু আছে। আমি কোনো পরিবর্তন হতে পারবো না। আমি আগে যা ছিলাম এখনো আমি তাই আছি, ভবিষ্যতে আমি এরকমই থাকবো। আমি কোনো পরিবর্তন হতে পারবো না। এতে যদি কেউ মাইনে নিতে পারে নিব, না মাইনে নিতে পারলে আমার কিছু করার নেই, আমি যাবো না। আলহামদুলিল্লাহ। সবই মিটে গেল, আমার জীবনে কিছু মিটলো না। কিছু কিছু মানুষের জীবনে ইহ জিন্দেগিতে পরিবর্তন না আসুক, সেটা আমার অতিরিক্ত পছন্দ। কতক্ষণ লাগবো আসতে? আচ্ছা, আমি দেখতেছি। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম, বেরিয়ে পড়ো, নিজের পরিচয় করো। হোসেন ভাই, বিপদে পড়ে গেলাম নাকি? আরে ভাই, আমার কাছে তো আগে মনে হয় না, কিন্তু এখন মনে হচ্ছে যে মনে হয় বিপদে পড়ে গেলাম। এই গরু যদি বেচা না হয়, গরু করবো কি? আমি তো, আমার তো মাথায় ঢুকতেছে না। আর কখন বেঁচে হাটে তো মানুষজন যাইতেছে গা, আমরা বয়ে রয়েছি। অল্প কটা টাকা ছিল। আচ্ছা, আল্লাহ ভরসা, আর একটু দেখি, এখনো তো সময় আছে। আর একটু দেখবেন, একটু পরে তো ঈদের নামাজ।
তখন তখন কি আর গরু কেউ কিনবো? আমাদের কি বিপদে ফেলাইলো। ভাই ওই গরুটা লইলেন আর কি বাদ দিব কিনা রাখলে তো দুইটা পয়সা আইব আইব কর আই তোমার লগে ডিসকাউ বুঝলেন? জি, আপনি কিনবেন? হ্যাঁ দাম কত আমরা যাদের কিনছি কিছু লাভ দিয়ে আপনি 65 দিয়ে। কি কি কয় 32,000 টাকা হইব? ভাই আপনি আমার কেনা দাম দিয়ে দিন 60,000 টাকা। একটু পর সকালে হয়ে যাবো এই গরু আর কেউ কিনবো 20,000 টাকা দেবো কিনবো না হ্যাঁ এই গরু লিয়ে বাইক যেতে হইব আর ঈদের পর 1 মাস কোন গরু বেচে কিনে নিতে হয় না ওই যে খাইরুল ভাই কইলো না আমাকে লাভের দরকার নাই ভাই, ওই কিনা দামই দেন 60। ভাই গরুটা নিয়ে নেন ভাই, আমরা তো রিক্সা চালাই, আমরা তো ব্যবসা মানে কেনা দাম দিয়েন ভাই। আমাদের লোন টোন আছে তো ভাই, যদি বেচবেন না পারি খুব বিপদে পড়ে যাবো, একটু উদ্ধার করেন ভাই আপনারা। নিয়ে নেন ভাই, একটা গরুই তো। বুঝতে পারছি, আচ্ছা যাও 40 দিলে হইব? ভাই যে খাইরুল ভাই কইলো যে কিনা দাম দিলি আমাকে হবে না। ওদিকে মুখ খেলেছে নিয়ে এই গরুটা আমরা লইলে বেশি ভাই আপনি নিবেন কিনা দামে ছেড়ে দিতেছি। চিন্তা করেন না, আপনার গরু আপনি নিতে বেছেন, আমি চা দাচ্ছি, চিন্তা করেন। লোক পাওয়া গেছে স্যার, এই যে একটা দেশি গরু আছে স্যার, দেখেন স্যার। বাহ, কত? স্যার আপনি বলেন কত দিবেন বলেন। এদিন সকালবেলায় কিন্তু আর বিক্রি হবে কিনা সম্ভাবনা কম। 45। স্যার পুরো হাট ঘুরছেন না, দেখে মনে হয় এটা 45,000 টাকার গরু, নিম্ন এটার দাম 80,000 টাকা আছে। আপনি 45,000 কেন কইছেন? কোরবানির একটা গরু কম দামে নিয়ে যাবেন, বাড়ির সবাই কইবেন জিতছি জিতছি। এটা কি আসল জিতা হইল স্যার? জিততে তো উপরে, কোরবানি তো দিয়ে আমরা উপর আল্লাহ লেগে। আপনারা অসহায় গরিব মানুষ, রিক্সা চালায়, এটা তাদের পেশা না। গরুটা বেচা কিছু টাকা লাভ করতে আসলে যাতে ভালো থাকতে পারে কয়েকটা দিন। আপনি তো জিতাই মৌলি সাহেব, অসহায় দুটা মানুষকে জিতাই দেন, ওরা আল্লাহ আপনারা জিতাই দেন। আচ্ছা নো আছি আছে নাই এদিকে গরুটা নিয়ে স্যার হাসিল কেটে দেন। আর ভালো থাকো, ওই ভালো থেকো সবাই, আসি তাহলে, আসো। ভাই আপনি মানুষ না, আপনি ফেরেশতা, আপনি যে উপকার করলেন কোনোদিন বলবো না, কোনোদিন বলবো না, কোনোদিন বলবো না ভাই। ভাই আমাদের ব্যবসার টাকা
ভাই এটা আপনি রাখ ভাই, নাকি আপনি যত টাকা রাখে আমাকে টাকা দেবেন রাখেন ভাই। ভাই আমাকে ব্যবসার টাকা ভাই। ভাই চলেন, সকাল হয়ে গেছে, একসাথে ঈদের নামাজটা পড়া আমগো পশু কোরবানি দিই। আসেন, আজকে আমগো বাড়িতে ঈদের সময় গেল না, আসেন। বন্ধুরা, আজকে চলে আসছি তোমাদের বহুল আলোচিত এবং তোমরা যে মুভিটা সম্পর্কে সবচেয়ে বেশি আমার কাছ থেকে এক্সপ্লেনেশন জানতে চেয়েছো, সেটা হচ্ছিল প্রমিথিয়াস মুভি নিয়ে। এটা হচ্ছিল এমন একটা সায়েন্স ফিকশন মুভি তোমরা বলতে পারো, যেটা শুধু এলিয়ান, ফিউচার বা টাইম ট্রাভেল এটা না, একটা গভীর একটা প্রশ্ন এই মুভিটার ভিতর আছে। কীভাবে এই ইউনিভার্স সৃষ্টি হলো, যদিও এটা তোমার তো রিয়েল মনে করবে না, এগুলো সবই এন্টারটেনমেন্ট পারপসে এক ধরনের থিওরি। কীভাবে এলিয়েন আসলো, এলিয়েন আর মানুষের ভিতর কীভাবে কি বন্ডিং তৈরি হলো, প্রত্যেকটা জিনিস এই মুভিতে তুলে ধরা হয়েছে। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, এই মুভিটার কিন্তু যে শুরুটা হয় সেটা খুবই একটা মানে অদ্ভুত সিন দিয়ে হয়। একটা অজানা গ্রহ, সেই গ্রহটার নাম কি সেটা প্রথমে বলা হয়নি। এখানে একটা এলিয়েন প্রজাতি, সে একটা নদীতে গিয়ে নিজেকে বিসর্জন দেয়, মানে নিজেকে ওই নদীতে আর কি সে নিজের শরীরকে আর কি মানে কি বলবো, নিজের শরীরকে আর কি সে বিসর্জন দিয়ে দেয়। বিসর্জন মানে তোমরা বুঝছো। এখন যখন দিয়ে দেয় তখন তার শরীরের যে ডিএনএগুলো, সেই ডিএনএগুলো ওই যে নদীর যে পানি তার সঙ্গে বিভিন্ন ধরনের মলিকিউল গঠন করে, আস্তে আস্তে মনুষ্য জাতি সৃষ্টি হয়, এটাই আর কি বোঝানো হয়েছে। এখন এখানে তোমার দুজন বিজ্ঞানী আছে, সেই দুজন বিজ্ঞানী এদেরই এই যে তোমার এলিয়েনের নাম বললাম, যার ডিএনএ থেকে মনুষ্য জাতির তৈরি হয়েছে, এদেরই খোঁজ পায় গুহার চিত্রে। আগেকার যেমন গুহায় বিভিন্ন চিত্র অঙ্কন করা থাকতো, এদেরই বিভিন্ন গুহার চিত্রে খোঁজ পায়। তারা এটা নিয়ে বিভিন্ন গবেষণা করে, এবং গবেষণা করে তারা তোমার একটা মিটিং মতন করে, সভা মতন, সেখানে তারা আলোচনা করে যে তারা মহাকাশযানে করে এই যে অজানা গ্রহ যেখান থেকে প্রাণের উদ্ভব হয়েছে, সেই অজানা গ্রহে তারা পাড়ি দেবে, অজানা গ্রহ সম্পর্কে জানবে। এখন যে মহাকাশযানে করে যায় তার নাম হচ্ছিল প্রমিথিয়াস, আর যার মাধ্যমে যার ডিএনএ পানিতে মিশিয়ে প্রাণের উদ্ভব হয়েছিল তাদেরকে তারা নাম দেয় ইঞ্জিনিয়ার। এখন তোমার তারা যখন ওই অজানা গ্রহে যায়, তারা যেতেও পারে, ভিতরে অনেক বাধা বিপত্তি থাকে। তারা যখন যায়, যে একটা লাশ তারা দেখতে পায়, একটা হিউম্যানয়েড লাশ, মানে তোমাদের মতো একটা মানুষের মতনই লাশ, কিন্তু অনেক কিছু ডেভেলপমেন্ট সেই শরীরে আসে। ঠিক তখনই এখানে কিন্তু মুভির যে মেন
রহস্য বা মেন প্লট সেটা আস্তে আস্তে খোলাসা হতে শুরু করে। ওই যে হিউম্যানের যে লাশটা সেটার নাম হচ্ছিল ডেভিড। ও সব কিছু কিন্তু নীরবে পর্যবেক্ষণ করে এবং এক সময় গিয়ে ওই যে বিজ্ঞানীরা ওকে খুঁজে পেয়েছে সেই বিজ্ঞানীদের পানিতে এক প্রকারের তরল মিশিয়ে দেয়। ঠিক আছে, এই তরলটা কালো লিকুইড টাইপের, তোমরা মুভিতে দেখলে বুঝতে পারবা। এটা একটা বায়োলজিক্যাল অস্ত্র। এটা যে কোনো জীবজন্তুকে মিউটেট করে দিতে পারে। ঠিক আছে, আর তার এই যে ফাঁদ, এই ফাঁদে একজন বিজ্ঞানী আক্রান্ত হয় এবং তার শরীর আস্তে আস্তে বদলে যায় এবং একের পর এক ভয়ঙ্কর জিনিস ঘটতে থাকে। এবং এই ভয়ঙ্কর জিনিসগুলো কিন্তু সেই এসকেপ ক্রাফটে, মানে সেই যে মহাকাশযান, সেই মহাকাশযানের ভিতরে ঘটতে থাকে। মানে যে সিনগুলো ভাই মহাকাশযানের ভিতরে ফুটাই তোলা হয়েছে, তুমি না দেখলে আমার ভাষায় বুঝতে পারবা না। আর এই যে মুভির যে ক্লাইম্যাক্স, এই ইঞ্জিনিয়াররা আসলে মানুষকে কেন বানিয়েছিল, আর মানুষকে বানানোর পর এরা কেনই বা এদের ধ্বংস করার পরিকল্পনা করছে। তারাই তো এই মানুষদের সৃষ্টি করেছে এই মুভি হিসাবে, তা কেন তারা আবার এই মানুষদের ধ্বংস করার পরিকল্পনা করছে? এটার পিছনে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে? এটা কি মানুষদের কোনো অযোগ্যতা বা এমন কিছু তারা করেছে যা ইঞ্জিনিয়ারদের তাদের উপর খপিয়ে তুলেছে? এটা কেন? আর মানুষেরা এখানে জানতে চায় যে ইঞ্জিনিয়াররা কেন তাদের সৃষ্টি করলো আর কেন এখন তারা তাদের উপর রেগে আছে। সেটা তারা তাদের গ্রহ গিয়ে বুঝবে এবং গ্রহ গিয়ে অলরেডি তারা ওই বিভিন্ন মহাকাশযানে তাদের বিভিন্ন ঘটনা ঘটতে শুরু করে ওই হিউম্যানের যে লাশটা দিয়ে। এটা কিন্তু জাস্ট প্রথম পার্ট, এর অনেকগুলো পার্ট আছে। প্রথম পার্টে জাস্ট এটাই দেখানো হয় যে মহাকাশযানের ভিতরে। আমি তোমাদের এই মুভিটা সম্পর্কে যদি এক লাইনে বলতে চাই, এটা কিন্তু শুধু মানে এলিয়েন হরর টাইপের মুভি না, এই মুভিটা কিন্তু একটা দার্শনিক প্রশ্ন তোলে। আমরা কি শুধু একটা সায়েন্স এক্সপেরিমেন্ট, নাকি আমাদের সৃষ্টির পিছনে গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? ওই যে হিউম্যানের লাশ যেটার কথা বললাম, তার নাম হচ্ছে ডেভিড। ডেভিডের মতো রোবট যখন মানুষের মতো আচরণ করে তখন আর একটা কিন্তু প্রশ্ন ওঠে, সেটা হচ্ছে গিয়ে কে সত্যিকারের বুদ্ধিমান মানুষ, যারা তৈরি করেছে নাকি যারা তৈরি হয়েছে? কি সুন্দর বার্তা কিন্তু তুমি এই মুভিগুলো থেকে পাবা। প্রমিথিয়াস এই যে মুভিটা, এটা এমন একটা মুভি, এটা যখন তুমি দেখবা, দেখার পর মাথার ভিতরে তোমার অনেক প্রশ্ন ঘুরতে থাকবে। এই মুভিটা তুমি দেখলে তুমি সব উত্তর পাবা না, কারণ এই মুভিটা তৈরি হয়েছে বিভিন্ন পার্টে পার্টে রিলিজ হবে তাই। সুতরাং তুমি প্রতিটা প্রশ্নের উত্তর প্রথম পার্টে পাবা না, কিন্তু প্রশ্নগুলো যখন তোমার কাছে উদ্ভব হয় তখন এগুলোর উত্তর তুমি কিছুটা প্রথম পার্টের মধ্যেই পাবা। তার জন্য তোমার মুভিটাকে আর একবার দেখতে হবে, কারণ এটা এমন একটা মুভি তুমি একবার দেখে কখনো তোমার সব কয়টা প্রশ্নের উত্তর পাবা না। আর দ্বিতীয়বার দেখার পরেও যদি কোনো প্রশ্ন থাকে তার জন্য তো আমি তোমাদের ভাই অবশ্যই রয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা যে প্রমিথিয়াস মুভিটা অবশ্যই আমি এই যে রিভিউটা করছি, এখন যে ভিডিওটা করছে, এটা করার পরে তোমরা আবার দেখবা। আগে যারা দেখে এসেছো তারা কোনো প্রশ্ন করবে না, তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে কি তোমরা আমার এই মুভির এক্সপ্লেনেশনটা দেখার পরে তোমরা আবার গিয়ে দেখো, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে যেটা মনে করো যে আমার কাছে সরাসরি জিজ্ঞেস করবা, বা যদি মনে করো যে এমন কিছু প্রশ্ন যেটা নিয়ে আমি একটা ভিডিও বানানো যায়, কারণ একটা ভিডিও তো সচরাচর আর প্রতিটা কন্টেন্ট নিয়ে তো আর বানানো যায় না, কিছু একটা তাতে থাকা লাগবে যেটা মানে তোমাদের সবার আর প্রশ্নের উত্তর আমি যেটা দিতে পারি। কিন্তু যদি আমি যদি মনে করি যে না, এটা সরাসরি আমি কমেন্টে উত্তর দেবো, তোমাদের সবাইকে আমি কমেন্টে সরাসরি উত্তর দিয়ে দেবো। আর যদি মনে করি যে না, তোমাদের সবার প্রশ্ন আলাদা, অবশ্যই সেই প্রশ্নগুলোকে এক জায়গায় করে আমি এই প্রমিথিয়াস মুভিরই একটা প্রশ্ন উত্তর একটা ভিডিও করে প্রত্যেকটা তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো ভিডিওতে, যদি তোমরা কমেন্টে আমাকে বলো। ঠিক আছে বন্ধুরা, তাহলে থাকো তোমরা। আর আজকের ভিডিওতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবা।